নমস্কার সকলকে। সকল আমাদের যারা পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ আছে, যুব সমাজ আছে এবং সকল গুরুজন যারা আছে এবং সবাইকে মানে আপামর জনগণ, আজকে আমরা একটা বিষয় নিয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা এখানে ফেসবুক লাইভ করছি এবং বর্তমানে এই ফেসবুক লাইভটা কয়েকটি পেজে, কয়েকটা ফেসবুক অ্যাকাউন্টে এখন চলছে। তো আমরা কেন আজকে এখানটা সবাই একসাথে হয়েছি, অনেকে হয়তো আমাদেরকে তোমরা চেনো, ঠিক আছে। আমরা দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদেরকে সরকারি চাকরির প্রশিক্ষণ এবং বিভিন্ন ফিল্ডে আমরা প্রশিক্ষণ দিয়ে এসেছি, তাদেরকে পড়াচ্ছি। এবং একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা শুধুমাত্র যে একজনের সাথে ঘটেছে এমন নয়, আজকে বিগত প্রায় 2 থেকে 3 বছর ধরে আজকে আমরা এখানটায় দাঁড়িয়ে যারা আছি, এখানটায় সবাই বিভিন্ন ইনস্টিটিউটে আমরা পড়াই। তোমরা হয়তো অনেকেই জানো, এখানে আমাদের অভিষেক স্যার রয়েছেন, এখানে আমাদের সৈকত স্যার রয়েছেন, এখানে শুভদীপ স্যার রয়েছেন, এখানে সাগর স্যার রয়েছেন, এখানে সোমনাথ স্যার রয়েছেন, এখানে অর্ণব স্যার রয়েছেন, এখানে সন্দীপন স্যার রয়েছেন, প্রতীক্ষা ম্যাম, বিভিন্ন জনে এখানে আছে। দেবাশিস মাহাতো স্যার রয়েছেন আমাদের লাইভে, আমাদের সাথে এখানে আসতে পারেনি বাট আমাদের সাথে কানেক্টেড হয়ে আছেন। এরকম প্রচুর শিক্ষকরা আজকে আমরা এখানে একসাথে হয়েছি। তো কেন একসাথে হয়েছি সেই বিষয়টা নিয়ে আমরা আজকে এখানে কথা বলবো। সেটা হচ্ছে একজন ব্যক্তি যে আজকে বিগত প্রায় 2 থেকে 3 বছর ধরে আমাদের যে পশ্চিমবঙ্গের যে শিক্ষক সমাজ, সেই শিক্ষক সমাজকে কুলসিত করে যাচ্ছে। স্টুডেন্টদেরকে বা শিক্ষক সমাজের যে একটা মানে একটা যে মানদণ্ড, একটা যে সম্মান, সেই জায়গাটাকে একদমবারে নষ্ট করে ফেলছে, সেই জায়গাটাকে একদমবারে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। তো সে কি ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম হচ্ছে শোভন দত্ত। তো এই শোভন মানে তার নামটা মুখে নিতেও সত্যি কথা বলতে ভালো লাগে না, ঠিক আছে, তথাপি নিলাম। তো তার কথা নিয়েই আজকে আমরা এখানে সবাই একসাথে এখানে হয়েছি। এবং সত্যি কথা বলতে যে আমরা সবাই ভুক্তভোগী। সে আমাদেরকে যেভাবে মানসিকভাবে আমাদেরকে যেভাবে অত্যাচার করেছে, প্রত্যেকটা ইনস্টিটিউট, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার নামে যে অত্যাচার করছে, তার তার এগেনস্টে আজকে আমরা কিন্তু এই প্রতিবাদটা করছি। এবং সে একটা মানে সদ্য ঘোষিত হিন্দু সেজে সে মানে একরকম বলতে গেলে আমাদের সকলের ওপর একটা অত্যাচার সে করার একটা চেষ্টা করছে। তো আমি একে একে বলবো যে সবাই নিজেদের যে এক্সপিরিয়েন্স, আমিও শেয়ার করব অবশ্যই, যে আমার সাথে কি ব্যক্তিগতভাবে কি ঘটছে এবং কি ঘটেছে এবং আমরা তার জন্য কি পদক্ষেপও নিয়েছি সবাই মিলে। তো সেই বিষয়গুলো আমি প্রথমে, এখানে শুভদীপ রয়েছে, তো আমি শুভদীপ স্যারের কাছে এখানে চলে যাব। যে এই যে ব্যক্তি শোভন দত্ত, যে একজন মানে নামটা নিতেও খারাপ লাগে, মানে সে যে এই যে মানে যেভাবে আমাদেরকে মানসিকভাবে অত্যাচার করছে, তো তোমার এক্সপিরিয়েন্সটা কি একটু যদি শেয়ার করো। আমি গৌতম দুটো কথাই বলতে চাইব। যে প্রথম কথা, কেন আমাদের এই লাইভে আসা, কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করার জন্য নয়, কিন্তু কিছু কথাবার্তা না বললে মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। সেই জন্য আমাদের তরফ থেকে একটা ক্ল্যারিফিকেশান দিয়ে দেওয়া জরুরি বলে আমরা কম বেশি সকলে এখানে যারা আছি মনে করেছি। এবং কালকে এইটা নিয়ে আবার উল্টো দিক থেকে কিছু কথা আসতে পারে, কিন্তু আজকে আমাদের এটাই প্রথম এবং এটাই আশা করি শেষ কোনো এই টপিকে আলোচনা। তো আমি খুব ছোট করে বলি, গৌতম যেটা বলল যে আমি কি ফেস করেছি। এবার আমার ফেস করার ব্যাপারটা হচ্ছে মূলত সাগরদাকে নিয়ে, লুইস স্যারকে নিয়ে। লুইস স্যারের সঙ্গে শোভনের কোনো কিছু বিষয়ে, সেটা খুব সম্ভবত রাজনৈতিক মতাদর্শ কেন্দ্রিক কিছু বিরোধ তৈরি হয়। এবার রাজনৈতিক মতাদর্শ অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার, যেটা নিয়ে ইচ্ছুক না হলে আলোচনাও করা উচিত নয়। কেউ ইচ্ছুক থাকলে আলোচনা করতে পারে, কিন্তু যখন এই লাইভটা আমরা করছি তখন খুলেই বলা উচিত, নইলে কিছু রেখে ঢেকে বললে কারোর কাছে মনে হতে পারে যে এই ব্যাপারটা ইনি কেন ক্লিয়ার করলেন না। তো লুইস স্যার বিভিন্ন সময়ে ফেসবুকে গভর্নমেন্টকে কোশ্চেন করে বেশ কিছু ব্যাপারে, যেটা ওনার মনে হয়েছে যে এটা ভুল হচ্ছে, প্রশ্ন তোলেন। এবং এরকমই, আমি যদি খুব ভুল না করি, কেন্দ্র সরকারকে প্রশ্ন করে বেশ কিছু ব্যাপার লুইস স্যার ফেসবুকে লিখেছিলেন। সেই নিয়ে শোভনের প্রচণ্ড খারাপ লাগা বা রাগ ক্ষোভের তৈরি হওয়া আমি যেটুকু বুঝতে পেরেছি। এবারের মধ্যে আমি কোত্থেকে এলাম? আমি খুব ঘোষিতভাবে লাস্ট
5-6-7 বছর ভাবে রাষ্ট্রবাদী, হিন্দুত্ববাদী, ন্যাশনালিস্ট জিনিসপত্র লিখে আসি ফেসবুকে, বক্তব্য বলে থাকি যেখানে যেরকমভাবে সম্ভব হয়। এবং আদর্শের দিক থেকে লুইস স্যার আমার ঠিক বিপরীত মেরুতে অবস্থান করেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবার এই নিয়ে পার্সোনাল গল্প এখানে শেয়ার করার জায়গা না, তবু 1 মিনিট বলছি। এই নিয়ে লুইস স্যারের সঙ্গে আমার দিনে সম্ভব হলে 20-25 মিনিট তর্ক হয়, ডেটা নিয়ে, আদর্শ নিয়ে, মতাদর্শ নিয়ে। কিন্তু সেটা মতান্তর, সেটা নিশ্চয়ই মনান্তরে যাবে না। আবার পরের দিন পার্সোনাল লাইফের যে কোনো হেল্পে লুইস স্যার আমার সঙ্গেই ডিসকাস করেন, আমি লুইস স্যারের সঙ্গেই ডিসকাস করি, সেটা বন্ধুত্বের জায়গা। আবার যেহেতু একই শিক্ষা প্রতিষ্ঠানে দুজনে কাজ করি, তো শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো ব্যাপারে স্টুডেন্টদের আর কি করতে হবে সেই সব নিয়ে সারাদিন আমাদের আলোচনা চলে, সেখানে আবার মতাদর্শ আসে না। এবং আমাদের মনে হয় যে এটাই একটা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার উদাহরণ, এভাবেই চলা উচিত প্রত্যেকের। তো শোভন সেই সময় বিভিন্ন আমার ফেসবুক পোস্টে গিয়ে লিখতে শুরু করে। শোভন, যদি এই ভিডিওটা দেখো তো তোমাকে এখনও তুমি করে ভাইয়ের মতো করেই বলছি, আশা করি তুমিও অস্বীকার করবে না। হঠাৎ করে কোত্থেকে কি হলো জানি না, বড় বড় পোস্ট আমার বিভিন্ন পোস্টের নিচে, পোস্ট বলতে কমেন্ট, যে এই লোকটিকে চিনে রাখুন, এ ফেক হিন্দুত্ববাদী বা ফেক রাষ্ট্রবাদী, এ একজন খ্রিস্টানকে সাপোর্ট করে অফিসের কাজে। এবার মেন ব্যাপার হলো, আমার আদর্শের জায়গা থেকে আমি হিন্দুত্ববাদী, হিন্দু সন্ত্রাসবাদী তো নই যে কেউ রিলিজিয়ানের দিক থেকে খ্রিস্টান বলে তার ক্ষতি করতে হবে, সেটা আমার টেন্ডেন্সি থাকবে। আমার পার্সোনাল লাইফে, বন্ধুত্বের জায়গায়, অফিসিয়াল লাইফে যে কেউ যে কোনো রিলিজিয়ানের মানুষ হতে পারে, তার সঙ্গে আমার প্রফেশনাল সম্পর্ক বা পার্সোনাল সম্পর্ক। মতাদর্শগত দিক থেকে বিরোধ চলবে, আলাপ আলোচনা চলবে, বিতর্ক চলবে, এটাই আমি মনে করি। এবং আমার ধারণা সাগরদাও, মানে লুইস স্যারও সেরকমই মনে করেন। তো এই যে আমার বিভিন্ন পোস্টে কমেন্ট দেখলাম যে একে চিনে রাখুন, ফেক হিন্দুত্ববাদী, একজন খ্রিস্টানকে অফিসে কোনো রকম সাপোর্ট করে ইত্যাদি, তো আমি কি করব? আমি কি এই ধরনের পাগলামি করব যে আচ্ছা এ খ্রিস্টান, তো আমাকে সর্বতভাবে একে বিরোধ করতে হবে, ও মুসলিম, ওকে দেখলেই আমার গিয়ে চুল টানতে হবে? এমনটা পাগলামি করা তো আমার পক্ষে অন্তত সম্ভব নয়, যে কোনো সুস্থ মানুষের পক্ষেই সম্ভব নয়। তো আমি এটুকুই বলবো, প্রথম কথা, যে কেন এই কথাগুলো বললাম, কোনো মানুষ যেন এটা না ভাবে যে আচ্ছা ভেতরে তাহলে কী সব হচ্ছে, লুইস স্যার মনে হয় খুব ক্রিমিনাল টাইপের কিছু একটা মানুষ, একে শুভদীপ বিশ্বাস সাপোর্ট টাপোর্ট করে হয়তো বিশাল কিছু সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছে, এই ধরনের কোনো ভ্রান্ত ধারণা যেন তৈরি না হয়। আমরাও অনেক আলোচনা করছিলাম যে এটা নিয়ে আলোচনা করা উচিত কি না, কারণ খুব সত্যি কথা বলতে আমরা এখানে যারাই রয়েছি তাদের সবারই কম বেশি সময়ের খুব অভাব। কারণ সকাল থেকে রাত অবধি নতুন পরীক্ষার জন্য কোশ্চেন বানানো, স্টুডেন্টদের জন্য খাতা চেক করা, সারাদিন এই করতেই আমাদের সময় চলে যায়। অনেক টিচারই পরীক্ষা যখন কাছে এগিয়ে আসে রাতে ঠিক করে ঘুমায়ও না 6-7 ঘন্টা। তো এই জন্য আমরা খুব একটা এই নিয়ে রিয়্যাক্টও করি না, রিয়্যাক্ট করার ভাই টাইম নেই। কিন্তু কোথাও গিয়ে মনে হলো একবার, শেষবারের মতো, বাকি সবার উদ্দেশ্যে, অনেক স্টুডেন্ট, কমন স্টুডেন্টও থাকবে, তাদের কাছে যাতে ভুল বার্তা না যায়, ক্ল্যারিফিকেশান দিয়ে দেওয়া উচিত। তাই ক্ল্যারিফিকেশান। এবং লাস্ট আমি শেষ করব এটা বলে যে শোভন একদিন আমার স্টুডেন্ট ছিল, কিছু পড়িয়েছি, চেষ্টা করেছি যেটুকু পারি ঠিকভাবে শেখাতে। তো সেই জায়গা থেকে শিক্ষক হিসেবে বলবো না, জাস্ট দাদা হিসেবে, বা একই প্ল্যাটফর্মে কাজ করেছি, একই ইকোসিস্টেমের মধ্যে রয়েছি, কম্পিটিটিভ চাকরির জন্য পড়াই, তুমিও পড়াও, আমরাও পড়াই। তো এই ধরনের পার্সোনাল গ্রাজ থেকে মানুষের সম্পর্কে খারাপ কিছু বলা, কুৎসা করা, এটা দিনের শেষে নিজেদেরকেই মানুষ হিসেবে অনেকটা নিচে নামিয়ে দেয়। এটা না করাই বোধহয় ভালো হবে। তো এটুকুই রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্টই বলবো, দ্যাটস ইট। একদম। তো ডেফিনেটলি এখানে শুভদীপ স্যার নিজের এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করলো। এবারে আমি এখানে আমাদের আচ্ছা, এখানটায় আমাদের সাগরদাও রয়েছে, ঠিক আছে? আমি সাগর স্যারের কাছে চলে যাব, যে তোমার সাথে যেটা ঘটেছে সেটা যদি তুমি একটু বলো। এখানে মূলত ব্যাপারটা শুভদীপ বলেই দিয়েছি অলরেডি। জাস্ট আমি একটা কথাই বলবো যে যে কোনো ব্যাপারে আমি এটাই মনে করি যে
কেউ কোনো বিষয় নিয়ে মতাদর্শগতভাবে বিরোধিতা করতেই পারে, সে সেখানে নিজের যুক্তি রাখতে পারে, যুক্তি পাল্টা যুক্তি, কেউ কোনো 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 জায়গা থাকবে যেখানে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না, সেটা একদম গ্রে এরিয়া থেকে যাবে। তো সেক্ষেত্রে একটা মানুষ যখন বারংবার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মতো জায়গা, যেখানে মানুষ দেখছে চিনছে, আমাদের বেশ কিছু স্টুডেন্ট আমাদের ভালোবাসে, আমাদের পছন্দ করে, তাদের কাছে আমাদের একটা বাজে একটা রূপ মুখ তৈরি হয়ে যাওয়া, এবং সেটা তো একদিক থেকে। অন্য দিক থেকে হচ্ছে তাকে অপমানজনক কতটা নিচে নেমে গিয়ে কথা বলা যেতে পারে যখন একটা মানুষ এটা করে, তখন কি হয় না যে খারাপ লাগা থেকে রাগ থেকে ক্ষোভ, সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু যাই হোক, শোভন অনেক রকম বাজে বাজে কথা, নোংরা কথা সে আমাকে পার্সোনালি মেসেজে লিখেছে, ওপেন ফোরামে লিখেছে, কিন্তু তবুও ওকে গিয়ে সবসময় ও আপনি থেকে তুমি, তুমি থেকে তুই পর্যন্ত এসছে, সেখানেও আমি কিছু বলিনি। এখনও পর্যন্ত ও কিছু দেখাতে পারবে না। জাস্ট ওকে আমি একটা কথাই বলেছি যে তুমি যেটা মনে করো, যেটা ভাবো, সেটা আমার সঙ্গে তুমি আলোচনা করতে পারো। সেটা নিয়ে তোমার বিরোধিতার জায়গাটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমি অবশ্যই তোমাকে যেখানে সাহায্য করতে পারি, কিন্তু তোমার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করি না, আর কখনো করব না। এখান থেকেও যদি একটা মানুষ যদি বারবার এরকম করে, এই বারবার জিনিসটা যেন আমার সাথে যেখানে হয়েছে, আর কয়েকজনের সাথে যেখানে হয়েছে, সেটা যেন সবার সঙ্গে না হয়, তার জন্যই মূলত আজকে এখানে একত্রিত হওয়া এবং এটাকে বলা। আমাদের কাছে আপনাদের কাছে এটুকুই বলা, আপনারা সাবধান থাকবেন এই রকম মানুষের থেকে, এইরকম মানসিকতার মানুষের থেকে। এরকম শোভন প্রচুর আছে, অ্যান্ড এরকম মানুষ আশেপাশে দেখলেই পাওয়া যাবে। এদের থেকে দূরে থাকবেন, এটুকুই বলব। একদম। আমি এবারে একটু সন্দীপন স্যারের কাছে চলে যাব, যে সন্দীপন স্যার যদি আপনি আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন। হ্যাঁ, এখানে বাকি স্যারেরা যেটা বললেন যে এই যে ডিরেক্টভাবে কাউকে কনফ্রন্ট করা, তার বিরুদ্ধে একটা এরকমভাবে ওপেন ফোরামে লেখা, যেটা অনেকেই ওনারা এক্সপিরিয়েন্স করেছেন, আমরাও কিছুটা এক্সপিরিয়েন্স করেছি অ্যাজ এ এখানেও আমাদের ছিল কিছু কিছু ক্ষেত্রে। বা আমার সাথে হয়তো শোভনের সম্পর্ক সেরকম একটা নয়, বিকজ এনারা সব বড় বড় এক একজন টিচার রয়েছেন এখানে। এবার বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা কখনো ডিরেক্টলি করা উচিত নয়। মতাদর্শ এক একজনের এক এক রকম থাকতেই পারে। আমার মতাদর্শ একরকম হতে পারে, আরেকজনের মতাদর্শ একরকম হতে পারে। নিজেদের মধ্যে আমরা ডিবেট করতেই পারি, কিন্তু সেটাকে নিয়ে একদম কুরুচিকরভাবে, নোংরাভাবে সোশ্যাল মিডিয়াতে গিয়ে বা ওপেনলি জিনিসটাকে মানে কুরুচিকর ভাষায় জিনিসটাকে বিবেচনা করা বা ডিরেক্ট আক্রমণ করা একদমই উচিত না। এটা আমি বলবো, এই ধরনের মানসিকতা থেকে সবসময় দূরে থাকা উচিত। যেটা আমি শোভনকেও বলবো, এটা অবশ্যই দূরে থাকো। তোমার ঝামেলা থাকতেই পারে কারোর সাথে, কিন্তু সেটা তুমি ওপেন ফোরামে কাইন্ডলি করো না। কারণ ওপেন ফোরামে তুমি আর সেই ব্যক্তিটি নেই, তার বাদ দিয়েও কিন্তু অন্তত প্রায় কয়েক হাজার, কয়েক লক্ষ কিন্তু বিভিন্ন মানুষ সেই পোস্টটাকে দেখছেন বা সেই জায়গায় সেটা নিয়ে কিন্তু অনেক কিছু নেগেটিভ বা পজিটিভ ভাবছেন, এবং এটার কনসিকুয়েন্সেস কিন্তু বাজেও হতে পারে পরবর্তী ক্ষেত্রে। বিকজ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা সকলেই টিচারদের কাজ হচ্ছে একটা সমাজকে বা ছাত্রদেরকে বা সমাজের একটা পার্টকে শিক্ষিত করে তোলা। আমরাই যদি নিজেদের মধ্যে ঝামেলা করি, তাহলে জিনিসটা খুব বাজে জায়গায় চলে যাবে। তো এই বিষয়ে আমি স্যারকে বলবো যে পরবর্তী একদম। এবারে আমি একটু অর্ণব স্যারকে বলবো, যে অর্ণব স্যার যদি একটু আপনার সাথে যেটা ঘটেছে, যদি আপনি সেই বিষয়ে যদি একটু আপনার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করেন। আহ, এখানে অলরেডি অনেকেই অনেক কিছু বলে দিয়েছে। আমারও খুব একটা ভালো অভিজ্ঞতা হয়নি। আমারও সঙ্গেও কী কারণে একটা উড়ো বাস ঝাড় উড়ে আসলো বুঝতে পারলাম না। মানে কেন খেলাম, মানে কি দরকার, কারণটা কি? খুব অদ্ভুত অপ্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম যে কেন শুনছি। ইভেন আমার মনে আছে ছেলেটি মানে কতখানি ভালো কাজ করে খারাপ কাজ করে জানি না, তখনও অতটা চিনতে পারিনি। তো প্রথম ওর কাজ করার যেটা তাগিদ ছিল, সেই তাগিদটাকে আমি একবার অন্তত প্রকাশ্যেই সবার সামনে বলেছিলাম যে ছেলেটার তাগিদ দেখে নিজেকেও মনে হয় যে একটু খাটাখাটনি করা দরকার আরও। পরে ব্যাপারটা বুঝেছিলাম যে খাটাখাটনিগুলো ঠিকঠাক করে না, এবং এখন তো বুঝতে পারি যে পুরোটাই ভুল। তো এই ভুলটিকে দ্বন্দ্বে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে প্রতিটি মানুষের ওই স্বাভাবিক যে বিষয়টা ও সকল পড়িয়ে বেড়ায়, আর যেটুকু মানুষ হিসেবে আমরা বুঝতে পারি প্রতিটি মানুষের স্বাধীনতা আছে, কিন্তু সেটা অবশ্যই নিজের গণ্ডির মধ্যে থাকাটাই উচিত। নিজের গণ্ডিতে থাকতে পারলে স্বাধীনতা সবথেকে বেশি করে এনজয় করা যায়। আমরা প্রকাশ্যে তো আর স্নান করি না, তার কারণ এই প্রিভিসিটা যেটা আছে, সেই প্রিভিসিটা থাকতে পারলেই মনে হয় স্নান করার আনন্দ থাকে। সবার সময় যদি স্নান করতাম সাবান হয়ে সেটা খুব ভালো লাগতো না, তাতে একটা অকওয়ার্ড ফিলই হতো। তো ও যে কাজটা করছে,
অন্যান্য স্যারেরাও বললেন যে মহাদর্শের দিক থেকে পার্থক্য থাকতেই পারে, কিন্তু প্রাইমারি এবং ফরমোস্ট উদ্দেশ্য একটাই যে যেহেতু কম্পিটিটিভ সেক্টরে বা যে যে ক্ষেত্রে যারা যারা রয়েছেন, ছাত্র গঠন করার জন্য চেষ্টা করা যায় যাতে তারা নিজ নিজ ক্ষেত্রে স্বমহিমায় তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে। তো এটাই তো প্রাইমারি উদ্দেশ্য, এবং যদি এই উদ্দেশ্য আসল হয় তাহলে আমরা যেমন ব্যস্ত, সেও আশা করি ব্যস্ত হওয়া উচিত। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে ব্যস্ত নয়, সে সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে বেড়াতে ব্যস্ত। হয়তো সে একই কমেন্টই পেস্ট করে করে বেড়াচ্ছে, কিন্তু এই পেস্ট দাঁতে মাজলে বরং কাজ দেয়, কিন্তু এই অদ্ভুত মানে এইটার কোনো মানে নেই। যাই হোক, তো ব্যাপারটা একটাই যে আসলে ডিফেমেশন এই জিনিসটা খুব অস্বস্তিকর। মানুষের তো দিনের শেষে কাজকর্ম করার পর একটা মিনিমাম রেকগনিশনের দরকার পড়ে, বিশেষ করে শিক্ষকরা না অনেকটা সেই একজন শিল্পী, মানে প্রত্যেকে শিক্ষক হতে পারে না। তার কারণটা হচ্ছে অনেকে হয়তো অনেক নলেজেবল পার্সন হতে পারে, কিন্তু একজন শিক্ষক একটা কঠিন জিনিস কত সহজে বোঝাতে পারে, তার জন্য তাকে কিছু একটা আর্ট ফর্ম জানতে হয়, এবং প্রত্যেকের কিছু না কিছু আর্ট ফর্ম আছে যার জন্য তারা কিছু ছাত্রের কাছে পৌঁছাতে পারে। এরকম অনেক শিক্ষক যারা প্রচণ্ড জ্ঞানী মানুষ, কিন্তু তাদের কঠিন লেকচার ছাত্র বুঝতেই পারে না হয়তো। তো একজন শিক্ষককে সেই আর্টটাকে আয়ত্ত করতে গেলেও তাকেও নিজেকে কিছু কিছু নিজের সময় নিয়ে ভাবতে হয়, চর্চা করতে হয়, এবং তারপরে সে কি পারিশ্রমিক অর্জন করে তার থেকেও বড় কথা সে কতখানি রেকগনিশন পাচ্ছে। তো একজন শিক্ষক কিন্তু একটা ভালো ক্লাস এবং ছাত্রদের কাছ থেকে যদি ভালো রেকগনিশন পেয়ে যায়, তারপরে কিন্তু সেখানে আর দারুণভাবে তার ইনকাম হচ্ছে কি হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু সেখানে উল্টে যদি তার এই যে আরতি, কাজ করার যে আরতি, সেখানে যদি কেউ অবাঞ্ছিতভাবে তার কাজের চর্চা না করে তার পার্সোনাল এজেন্ডা বা পার্সোনাল মতাদর্শ নিয়ে সেখানে বাজে মন্তব্য ছড়িয়ে বেড়ায়, সেটা কিন্তু ওই বিস্ফোরণ মতো। কোনো কারণ নেই দুম করে একটা উড়ে এসে কাঠ পিঁপড়ে বসে গেল এবং জ্বলুনি হলো, তখন একটু মনে হয় না ডলে মেরে দিই, ঠিক আছে? ওই ডলে মেরে দিতে পারছি না ভাই, আমরা ওই আটকে গেছি। কিন্তু এছাড়াও উপায় আছে। উপায়টা কি? ওই ডিফেমেশন ল যেটা বলে থাকে বিএনএস অ্যাক্ট বা অন্যান্য অ্যাক্টে, যে লাইবেল অর্থাৎ লিখিত আকার এবং স্ল্যান্ডার মানে মৌখিক ব্যাপার, এই দুটোই কিন্তু পানিশেবল, এবং এই দুটোই কিন্তু করেছে সে। সুতরাং লিগ্যাল অ্যাকশন নেওয়ার কথা আমি আগে ভেবেছিলাম, তারপরে ভেবেছিলাম অনেক স্যার, সিনিয়র স্যাররা আমাকে বলেছিলেন যেন না, ছেড়ে দেন, ও নিজের তালে থাকুক। আমিও আস্তে আস্তে বলেছিলাম যে লোকটি হয়তো প্যারানর্মাল হয়ে যাচ্ছে, কিন্তু এই প্যারানর্মালগিরিটা এমন হয়ে গেছে যে প্যারাশুট দিয়েও নামানো যাবে না। তো যার জন্য বিষয়টা হচ্ছে যে ঠিক আছে, এবং বাজে রকমভাবে ব্যাপারটা চর্চা চলছে। আমি আর কথা বাড়াচ্ছি না। যদি ভাই দেখে থাকো এখন, একটু সুস্থ হও এবং আমাদেরও সুস্থ হয়ে বাঁচতে দাও, তাতে তোমারও মঙ্গল, আমারও মঙ্গল, ছাত্রছাত্রীরও মঙ্গল, কাজকর্ম করতে পারবো, সবারই মঙ্গল। চলো আসো বিরিয়ানি খাই সবাই মিলে, ফুর্তি করি এবং কাজকর্ম করি, এইটুকুই বলবো। ভালো হয়ে যাও, ভালো থেকো, সুস্থ থেকো। একদম একদম। তো আমি এখন সোমনাথ স্যারকে ডাকবো। সোমনাথ স্যার একটু তার ব্যক্তিগত যে অভিজ্ঞতা এই একটু শেয়ার করুক। প্রথমত আমি ওকে চিনতামও না, হঠাৎ করে একদিন দেখছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং বিভিন্ন জায়গায় ম্যাথের টিচারের রেকমেন্ডেশন আসলে আমার নামটা দেখি হঠাৎ করে শেয়ার করতো। আমি বুঝতে পারতাম না কীভাবে কেউ আমাকে এত, তো কেউ উপকারী কেউ হয়ে যায়নি, আমি তো দেখিনি যে কেউ, অনেকেই করে থাকে কিন্তু তারা হয়তো শুনেছে কোনো স্টুডেন্টের কাছে, আমাদের কোনো কমন স্টুডেন্টও ছিল না। তো হঠাৎ করে এরকম রেকমেন্ডেশন আসতে থাকে। তখন কোনো ব্যাপার নিয়ে ও কোনো দিন আমার সাথে ব্যক্তিগতভাবে মেসেজও করেনি, কিচ্ছু না। কিন্তু হঠাৎ করে একটা জিনিস বুঝলাম যে ও যখন আমি একটা বোধহয় সম্ভবত একটা ট্রেন অ্যাক্সিডেন্ট নিয়ে আমি কিছু বলেছিলাম যে এটা হওয়ার নয়, মানে যেরকম সাধারণ একটা মানুষ করে থাকে আর কি, কোনো একটা অ্যাক্সিডেন্ট বা চাকরি চলে যাচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে যেটুকু করে থাকে, হঠাৎ করে দেখছি আমাকে বিভিন্ন রকমভাবে রাজনৈতিক গালাগালি যেগুলো বলি আর কি, সেরকম দেয়া শুরু করে। তারপরে ইনবক্সে বাজে রকম, সেটাই প্রথম ইনবক্সে আলাপ এবং যা তা রকমভাবে পার্সোনাল অ্যাটাক এবং আরও অন্যান্য অনেক কিছু। কিন্তু পরে আমি 2-3 দিন সহ্য করেছি, পরে আমি একদম ব্লক করে দিয়েছি, কারণ আমি এইসব চাই না আমার লাইফে। তো বাকি পরবর্তী দিনে শুনেছি বহু টিচারদের সাথে এরকম করেছে, আমার বিভিন্ন কলিগদের সাথে একই রকমভাবে করেছে। কাউকে তো তার গানের গলা নিয়ে যাতা করে বলেছে, কেউ হতে পারে খারাপ গায়িকা ভালো গায়, সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু বাজেভাবে পার্সোনাল অ্যাটাক, গান নিয়ে, কারোর দেখতে কতটা ভালো খারাপ নিয়ে, কারোর মানে রিলেশন নিয়ে, বিভিন্ন রকমভাবে ব্যক্তিগত অ্যাটাক। এবং সে নিজেকে বলে নাকি যে বড় হিন্দু, কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই। আমি যাদের সঙ্গে যে টিচারদের সাথে কথা বলেছি এবং জেনেছি, শুধুমাত্র পার্সোনাল এজেন্ডা যেখানে পূরণ হয়নি সেখানেই ওইটাকে ইস্যু করে গালাগাল এরকম ব্যাপার চলেছে। তো এটা বন্ধ হওয়া দরকার। বিগত দিনে বহুদিন ধরে শুনে আসছি, আমি দেখতে পেতাম না কারণ আমি ব্লক করে দিয়েছি, ওর ফেক অ্যাকাউন্টগুলো ব্লক করে দিয়েছি। ওর নামটা শুনে আমার ঘৃণা হয়,
মানে এরকম ব্যাপার এসে গেছে। নাম শুনলে মনে হচ্ছে আটকে উঠছি। যখন কোনো একটা স্টুডেন্ট ফোন করে, স্যার নাম শোভন, আমি ভয় পেয়ে যাই লিটারালি। যে যে ঝামেলা সহ্য করেছি এবং মনে হয়েছে যে আমি একবার তারপর টাইটেলটা দেখিনি, তারপর ঠিক আছে বাঁচা গেল, এরকম ব্যাপার হয়ে গেছে। তো এটাই যে খুব খুব বাজে ব্যাপার সবার সাথে করেছে। কেউ যদি দেখতে চায়, আমাদের কাছে সমস্ত স্ক্রিনশটগুলো রয়েছে। সামনে হয়তো দেখাতে পারবো না, এখানে হয়তো দেখাতে পারছি না, কারণ অনেক গালিগালাজও রয়েছে। তোমরা সেসব গালি জানো না, তো আর জানাতেই চাই না। তো বাকিটা অভিষেক স্যার বলবে। হ্যাঁ, ব্যাস অভিষেক স্যার। হ্যাঁ, নমস্কার। কিছুটা সময় নিচ্ছি। তো আমার সাথে ওর পরিচয়, আমি নামটা একটু চেঞ্জ করছি, কারণ মানে আমি ওর থেকেই শিখেছি কোনো প্রমাণ ছাড়া কাউকে কিছু বলা যায় না। তাহলে আমি ওর সম্পর্কে বলছি না, আমি ধরে নিলাম কারুর নাম খোচন গর্ত। আমি কিন্তু ভাই অন্য কারুর সম্পর্কে নয়, ইট ইজ অল অ্যাবাউট খোচন গর্ত। তো তার সাথে আমার পরিচয় হচ্ছে শুভদীপের মারফত। শুভদীপ সে বহু বছর আগের কথা, আমায় ফোন করেছিল, অভিষেক দা তোমার ইনস্টিটিউটে কি কোনো টিচার বা ম্যানেজমেন্ট? তাই আমি বললাম টিচারের রিকোয়ারমেন্ট আছে। ও তখন বললো যে না, মূলত নতুন ছেলে, ম্যানেজমেন্টের জন্য যদি তোমার কোনো কাজে লাগে। তো আমি তখন বললাম না, এই মুহূর্তে আমাদের পুরো টিম রয়েছে, আর আমাদের অত বড় ইনস্টিটিউটও নয় যে একটা বড় সেট আপ নিয়ে কাজ করবে। বাট তারপর শোভন আমাকে ফোন করে, ওর সাথে বেশ ভালো সম্পর্ক, খোচন সরি। তো আমি কি বলবো, মানে একটা কথা, নিমক হারাম হয়, আমি তো মাংস হারাম। আমি খোচনের ফ্ল্যাটে গিয়ে লুচি মাংস খেয়ে এসেছি এবং অর্ণব স্যারকে নিয়ে এই বিষয়গুলো হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে, তুমি হিন্দুত্ববাদী হও, কোনো সমস্যা নেই, কিন্তু পার্সোনাল এজেন্ডা পূরণ করার জন্যে তুমি যদি হিন্দুত্ববাদী হও, সেটা বড্ড বাজে জিনিস। আচ্ছা, আমার সাথে ওর ডিরেক্ট কোনো বৈরিতা নেই, আমার সাথে খোচনের কোনো ডিরেক্ট বৈরিতা নেই। তো ব্যাপার তাহলে এই খোচনের খোঁচাখুচি কোথা থেকে শুরু হলো একটু যদি বলে দিই। সেটা হচ্ছে আমাদের সোমনাথ একটি পোস্ট করেছিল, যেটা কোনো একটা রেল দুর্ঘটনাকে নিয়ে, এবং রেল দুর্ঘটনায় ওর উচিত ছিল সরকারকে সাপোর্ট করা, যে এরকম দুর্ঘটনা নিয়মিত হওয়া উচিত। অত্যন্ত খারাপ করেছে ও তার বিরুদ্ধে বিষোদ্গার করে। তো তখন তার বিরুদ্ধে স্বাভাবিকভাবে ও একদম গালাগালি, মানে অসম্ভব বাজে বাজে গালাগালি ওর কমেন্টে লেখে। স্বাভাবিকভাবে অর্ণব স্যারের ইনস্টিটিউশন অ্যাচিভার সিটিতে তখন সোমনাথ পড়াতো। তো অর্ণব স্যার তখন এগুলো কেন লিখছিস, এরকম না লেখাই উচিত, এইটা বলে। এইবার এটা রাগ হয়ে যায় হচ্ছে অর্ণব স্যারের ওপর, কেন ও বললো, এবং অর্ণব স্যারকে অশ্রাব্য ভাষায়, ঠিক আছে, মানে নৈহাটির নকশাল, বেশ সুন্দর সুন্দর নাম দিয়েছিল। এই যে ব্যাপারটা, কিছু জিনিস কিছু মানুষের ভালো অনুপ্রাস রয়েছে, বিভিন্ন রকম ফিগার অফ স্পিচ ব্যবহার করেছে, ঠিক আছে। তো কেন সাপোর্ট করেছে? এবার অর্ণব স্যারও প্রচুর মাথা গরম করা ছেলে, হ্যাঁ, মানে কি বলবো, মানে সবারই কিছু মেরিট ডিমেরিট আছে। তো স্যার আমায় রাতে ফোন করে বললো, আমি খোচনকে দেখে নেব, খোচনকে আমি ছাড়বো না, আমি স্যার কেস করব। এবার আমি ভাবলাম যে বাচ্চা ছেলে, খোচন বাচ্চা ছেলে, তো নিজেদের মধ্যে একটা সামান্য বিষয় নিয়ে কেন ঝামেলা এইসব। তো আমি স্যারকে বললাম, স্যার করেন না, আপনার এটা করার দরকার নেই। মনে আছে নিশ্চয়ই, আমি ফোন করেছিলাম প্রথম, আজ আমি শোভনের সাথে খোচনের সাথে কথা বলছি। তো স্বাভাবিকভাবে আমি খোচনকে ফোন করি, এবং কোনো রকম খোঁচাখুচি না দিয়েই আমি জাস্ট, আমার টোনটা এরকম ছিল যে, দেখ ভাই, নিজেদের মধ্যে এগুলো করে কি হবে, অর্ণব স্যারেরও মাথা গরম, কেস করতে গেছে, নিজেদের মধ্যে এটা করে কি হবে। তার রিপ্লাই, কি মনে করেছো অভিষেক দা, তুমি আমায় কেসের ধমকি দেখাচ্ছ? সো দিস ওয়াজ হিজ এক্স্যাক্ট ওয়ার্ডস। কেন এরকম করেছো, তুমি ভয় পাও, তুমি যাও, তুমি গিয়ে নৈহাটিতে স্যারের সাথে শুয়ে থাকো, দিস ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ। এবং আমি বললাম ঠিক আছে ভাই, চলে আয়, থ্রিসাম করি। কাটেটা কি কোনোভাবে কাটা গেলে সেটা আলাদা ব্যাপার। যাই হোক, আমরা টিচার হতে পারি, কিন্তু আমাদের ব্যক্তিগত আবেগ, অনুভব এবং কিছু জিনিস তো জানি, ডেফিনেটলি এতটা বয়স হয়েছে যখন। এবং তারপর থেকে আমায় নিয়মিত গালাগালি দিয়েছে, কিন্তু আমি কিছু ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখি, সেটা আমি খুব
সহজে কুল লুজ করি না। মানে ও আমাকে যদি অমুকের জিনিস এরকম বলে, তাহলেও আমি তার প্রত্যেকটা রিপ্লাই এরকম দিয়েছি যে কেন ভাই এরকম বলছিস, তোর থেকে এটা প্রত্যাশিত নয়। এবার স্বাভাবিকভাবে যে টেম্পটেড আছে তাকে এত সহজ ভাষায় বললে সে আরও টেম্পটেড হয়ে যাবে। তো তার জন্য আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলো, অমুক তুমি এই জিনিস, তুমি নকশাল, তুমি সিপিএম, তারপর বললো তুমি তৃণমূল, তারপরে আমায় বলছে যে তুমি বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে তা নিয়ে কটা পোস্ট করেছো। আমি বললাম মানে এটা কি হিন্দুত্ব প্রমাণের কোনো বিষয়? আচ্ছা যাই হোক, ওর কথা আমি ছেড়ে দিলাম খোঁচনের, আমি 4-5টা পাঠিয়ে দিলাম পোস্ট। বলছেন এই কটা হলে হবে না, বলো মুর্শিদাবাদ নিয়ে তুমি কটা পোস্ট করেছো। এবার কিছু একটা নাম ছিল আমার, হ্যাঁ হরগোবিন্দ, হ্যাঁ ওটা নিয়ে আমার পোস্ট করা হয়নি। এরকম অনেক ইস্যু আছে যেখানে আমি হয়তো আসিফাকে নিয়ে পোস্ট করেছি, আমি হয়তো আনিস খানকে নিয়ে পোস্ট করিনি। এটা বুঝতে হবে যে আমি অন্ততপক্ষে ব্যালেন্স করে চলবো না যে এর এটা দিতে হবে মানে এর এটা দিতে হবে। আজকে যদি আমি ওই হরগোবিন্দ দাসকে নিয়ে লিখতাম তাহলে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও বা বাংলাদেশের কোথাও না কোথাও আরও কিছু হিন্দু অত্যাচারিত হতো, যার এগেনস্টে আমার পোস্ট থাকতো না। আমি হয়তো জানতেও পারতাম না, আই এম নট আ ফ্যাকাল্টি অফ কারেন্ট অ্যাফেয়ার্স, এবং আমার পক্ষে সবসময় কোথায় কী হচ্ছে জানা সম্ভব নয়। তা আমি ওকে বললাম হয়নি লেখা, কিন্তু দেখ আমি তো এটা নিয়ে লিখেছি, ওটা নিয়ে লিখেছি, তুমি তাহলে আসিফা নিয়ে কেন লিখেছো? প্রশ্ন হচ্ছে কেন লিখবো না, কেন লিখবো না? একটা জিনিস আমাদের বুঝতে হবে যে মানে একটা জিনিস খুব ভালো লেগেছে রিসেন্ট আমার ফেসবুক পোস্টে, এটা আমি আফটার ইলেকশন বলছি না, ইলেকশনের প্রায় 8-9 মাস বা 1 বছর আগে থেকে ছুপাচাড্ডি কথাটা এসছে, এবং না সিরিয়াসলি হাসার কিছু নেই। অ্যান্ড শোভন ইজ দ্য অনলি ম্যান যে আমাকে সেকু মাকু বলেছে। দ্যাট মিনস আমাকে কিছু ব্যালেন্স করতে হচ্ছে না, তোরা নিজেরাই খোচন এবং আর যারা আছে ব্যালেন্স করে দিচ্ছিস, এটা হচ্ছে বিষয়। এবং একটা জিনিস আমি এখনও বিশ্বাস করি, এখন তো খুব উলট পুরাণের যুগ, মানে এখন সবাই বিজেপি হয়ে যাবে। আমি সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্টে কথা বলেছি অনেক ক্ষেত্রে, এবং এখন বলছি না, কারণ সরকার সবেমাত্র গঠিত হয়েছে। যদি মনে হয় আমাদের নবগঠিত সরকারের কোনো সমস্যা আছে, কোনো ভুল পদক্ষেপ, সেটা নিয়ে আমি সমালোচনা করব। এবং আমার মনে হয় শুভদীপও যতই চ্যানেল করুক না কেন, ঠিককে ঠিক এবং ভুলকে ভুল বলার হিম্মতও রাখে। এই একটা জায়গা এটা থাকতে হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যাই হই না কেন, তোমাকে মানে ইউ হ্যাভ টু কল আ স্পেড। এই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আরেকটা প্রসঙ্গ এসছে, সেটা হচ্ছে রহমান বলে একজন টিচার রয়েছে। এই সমস্যাটা খুব মজার, হ্যাঁ। তো খোচন, আমি অনেক সময় ভুল করে একটা অন্য নাম বলে ফেলছি, বাট হিজ রিয়েল নেম ইজ খোচন। আমার কাছে তার প্রুফ রয়েছে, ঠিক আছে, যে প্রুফটা আমি কারুর বাপকে দেখাতে বাধ্য নই। তো রহমান বেলঘড়িয়াতে, আমার একটা ডিজিটাল বোর্ড আছে, একটা সোনারপুর, একটা বেলঘড়িয়াতে। তো বেলঘড়িয়াতে রহমান কিছু টিচার যারা বেলঘড়িয়ার সংশ্লিষ্ট, তারা আমার ওখান থেকে ক্লাস নেয়। আচ্ছা, এর পরিপ্রেক্ষিত না বললেও চলে, আমার বেশ কিছু টিচার আছে যারা বর্ধমানে ওর সেট আপ থেকে ক্লাস নেয়, ঠিক আছে। মানে শুভদীপ, একটা জিনিস, আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি না, স্কুল লাইফের পর কেউ কারুর বন্ধু হয় না। সুতরাং আমরা সবাই সবার সহযোগী হতে পারি, আমরা সামনে সদ্ব্যবহার রাখবো, পেছনে তুমি আমার সম্পর্কে দুটো খারাপ কথা বলতে পারো, আমিও বলতে পারি, তাতে কোনোদিন সম্পর্কে বা সদ্ভাবে মনে হয় কোনো পার্থক্য না হওয়ারই কথা। তো ওর প্রশ্ন হচ্ছে যে তুমি কেন রহমানকে তোমার ইনস্টিটিউটে পড়াতে দিচ্ছ? আমার ইনস্টিটিউটে না, মানে আমার ডিজিটাল রুমে ওর ক্লাস কেন করাচ্ছে? তা আমি ওকে বললাম যে এই যেই কারণ, আমি একটা ছেলে যে বর্ধমানে থাকে তাকে আমি বেলঘড়িয়ায় ডাকবো আমার ক্লাস নেওয়ার জন্য, তো আমার সুবিধা হচ্ছে বলে গিয়ে তুমি কেন একটা মুসলিমকে নিজের জায়গায় পানা দিচ্ছ? তুমি একটা মানে হিন্দু বিরোধী, তুমি তোমার মুখোশ খসে পড়ে যাবে, এইসব বক্তব্য। এবং এটাই টোন ছিল, হ্যাঁ, মানে আরও কদর্য টোন, এই টোনে বলা মানে বলছে। তো তখন আমি বললাম দেখ ভাই, শুধু ও নয়, এখানে কিন্তু সোমনাথও পড়ায়,
ঠিক আছে, এবং সোমনাথ এখানে আছে, সোমনাথ বলতে পারবে না যে ওর থেকে আমি কোনোদিন একটা পয়সা ওই রুমের এগেনস্টে ডিমান্ড করেছি। সৈকতও মনে হয় কিছুদিন, হ্যাঁ তুমি, হ্যাঁ হ্যাঁ তাহলে ওই টাকাটা বাকি আছে, খাইয়ে দিও। হ্যাঁ, এবার আমি এই যে উদাহরণটা, আচ্ছা আমি একটু বেশি বলছি, অসুবিধা নেই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বিষয় হচ্ছে যে আমি যখন এই দুজনের নাম বললাম সেটা আমার ভুল হয়ে গেছে। রহমান তবু ঠিক ছিল, কারণ ও জাতিতে মুসলিম, আর এই দুজন হচ্ছে জেহাদি। বলছে ওরাও তো জেহাদি, তুমি শুধু বেছে বেছে জেহাদিদের। তো আমার না মানে এই খোঁচনকে খুব বেশি অপরাধী বা দোষী মনে হয় না, আমার মনে হয় ও মানসিকভাবে বিপর্যস্ত। 22শে শ্রাবণ বলে একটা মুভি ছিল, ওখানে পরমব্রত প্রসেনজিৎকে বলেছিল আপনার সমস্যা আছে, আপনি ডাক্তার দেখান স্যার। তো এটা দরকার, মানে হোয়াট হি অ্যাকচুয়ালি নিড। এবং আচ্ছা ওর সাথে আমি না কোনোদিন এই কথাগুলো বলতাম না পরপর। আমাকে বলছে যে তুমি ইয়েকে শুভেন্দু অধিকারীকে দল বদলু বলেছো। প্রথম থেকেই স্যার বিজেপিতে আছেন। আমি এই টার্মটা ইউজ করিনি, আমি একটা কোনো জায়গায় বলেছিলাম আমার মনে হচ্ছে ভাই এবারও পারবে না রে, কারণ এখন যারা এই মুহূর্তে মানে জটিলতম বিজেপি, তারাও কিন্তু বোঝেনি যে 200 আসন পাবে। তো আমারও মানে আমি বুঝিনি যে জগদ্দল পাথরটা মানে সরি মানে কোনোভাবে সরকার চেঞ্জ হবে। মানে আই হোপ, এবং বাট মানে ওইভাবে আমি ছিলাম না, মানে আমি ভাবতে পারিনি যে এরকম একটা হবে। এবং আমি এখনও বলছি এখন খুব সহজ হচ্ছে বিজেপি হয়ে যাওয়া। আমি এখন যেটা করছি সেটা কিন্তু অনেকের মনে হতে পারে বিজেপিকে সাপোর্ট করছি, এখন উল্টো পথে যাওয়াটা একটু সমস্যার। তবু আমি বলছি আমার যে চেঞ্জকে সাপোর্ট করা, আমার নিউ এস্টাবলিশমেন্টের থেকেও আমি পুরনো যে সরকার যে গত 15 বছরে কোনো চাকরির পরীক্ষা নেয়নি, স্কুল সার্ভিস একবার মাত্র দিতে পেরেছে, সেটাও বাতিল হয়েছে, প্রচুর ছেলে মেয়ে মারা গেছে, যারা ছাত্রছাত্রী তরুণ প্রজন্মকে তার বেসিক নিডগুলো ফুলফিল করেনি, যে শুধুমাত্র ভাতার ওপর। আচ্ছা এখানে আমি একটা কথা আগেও বলেছিলাম যে রাজনীতিতে ভাতা থাকতে পারে, কিন্তু ভাতা সর্বস্ব রাজনীতি কাম্য নয়। তো আমার পুরো বিষয়টাই এর বিরুদ্ধে ছিল, এবং যেহেতু এর বিরুদ্ধে একটা স্ট্রং পয়েন্ট নিয়েছিল হচ্ছে বিজেপি, তাই কারুর মনে হতে পারে যে আমি এখন খুব বিজেপির তাবেদারি করছি। আমি আমার সম্পর্কে একটা দুটো কথা বলে রাখি। আমাকে আমার ওয়াইফ বলেছিল যে তুমি কিছু করো চাই না করো, তুমি স্বাস্থ্যসাথী কার্ডটা করে রাখো, বলেছিল। এবং মানে আমার ওয়াইফ এসিডিসিএল এ কাজ করে, সুতরাং স্পাউস গ্রাউন্ডে আমি পুরোটাই ওর আওতায় পড়ব। স্টিল আমি স্টার হেলথ থেকে 2খানা পলিসি করেছি, একটা হচ্ছে প্রি হসপিটালাইজেশন আর একটা হচ্ছে পোস্ট হসপিটালাইজেশন। মানে যদি কোনো কারণে মানে হাসপাতালে ভর্তি হতে না হয়, মেডিসিন বা ডক্টরস বা এমনি ট্রিটমেন্ট, এবং তার জন্য আমাকে প্রতি বছর মোর দ্যান 30,000 পে করতে হয়। ওয়াই? আমি তো ওটার মাধ্যমে কভার হতাম। আমি এই কারণে করিনি কারণ যে মুহূর্তে আমি অসুস্থ হব সেখানে এসে বলবে কই সেই তো আমার টাকাতেই চলতে হলো। আমি ভাই ওয়াইফের টাকা নেব না, মানে নেব না পরের কথাটা টোন শোনার জন্য আমি প্রতি বছর প্রিমিয়াম বনে যাচ্ছি। আমি কোনো সুযোগ সুবিধা নেব না, নিইনি। আমি যদি নিজে যেটুকুনি পারবো, আমি হয়তো খুব বড় প্ল্যাটফর্ম নয়, খুব ছোট প্ল্যাটফর্ম, আমার প্রচুর নেগেটিভ দিক রয়েছে পড়ানোর ক্ষেত্রে, প্রচুর সমালোচনাও হয় এবং আমি সেটা গ্রহণ করি। যেমন আমাকে খোঁচন একটা বলল যে তোমার ইনস্টিটিউট একেবারেই ভালো না। আমি বললাম ঠিক আছে, তোমার থেকে আমার স্টুডেন্ট অনেক বেশি। আমি বললাম ঠিক আছে, WBCS কতজন পেয়েছে? উত্তর নেই। আবারও বলছি, কজন BCS পেয়েছে বা না পেয়েছে, কজন CGL পেয়েছে বা না পেয়েছে, এটা কখনোই ইনস্টিটিউট বা টিচারের ওপর ডিপেন্ড করে না, এটা স্টুডেন্টের ওপর ডিপেন্ড করে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাও ঠিক, কিছু ছেলে মেয়ে আমার ওপর ভরসা করেছে এবং তারা ভালো ছেলে মেয়ে। এই জায়গাটা অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের বুকে আমি কিছুটা হলেও করতে পেরেছি। হাজার একটা ব্যর্থতা আছে, আমার সাফল্য বা আমার ভালোর দিক যা, তার থেকে খারাপের দিক একটু মানে বেশিই হবে। কিন্তু আমি যে জিনিসটা নিয়ে সব থেকে আমি আসতামও না, এখানে শুভদীপের নাম চলে এসেছে, আমাকে ও বলেছে দাদা তোমার আর আমার
যে সম্পর্ক খারাপ, বা আমার নয়, মানে খোচন এবং অর্ণব স্যারের সম্পর্ক যে খারাপ, তার পেছনে দায়ী হচ্ছে শুভদীপ। আমি তখন প্রথম কাউন্টার করলাম। কেন কাউন্টার করলাম? এটা তোর আর আমার মধ্যে ছিল, ঠিক আছে, তুই অন্যের কেন উস্কানিতে কাজ করবি? এটা হচ্ছে বিষয়। মানে তুমি তোমার মতো বলো না, কি যায় আসে, তুমি আমাকে দুটো ভালো কথা বলো, খারাপ কথা বলো, আমি ব্লক করে দিচ্ছি। এবার এইটা আলোচনা করার মূল যেটা দরকার হলো, ও তো একতরফা একটা কিছু বলে যাবে। এবার আমি যেমন দেখলাম, মানে বাবাইয়ের ও যাই করছে, করার পর একটা কমেন্ট করে দিচ্ছে, অমুককে, শুভেন্দু অধিকারীকে ট্যাগ করছে, অমুক অধিকারীকে ট্যাগ করছে। তুই যদি ভাই হিন্দুত্বকে ভালোবাসিস, হিন্দুত্বকে ভালোবেসে হিন্দু হ, তুই পার্সোনাল গ্লিচ কেন মেটানোর জন্য হিন্দু হবি? এই জিনিসটা কিন্তু খুব খারাপ। মানে আমি আশা করি যে 2002 সালেও ও ভারতীয় ছিল নাকি, এটা সম্পর্কে কি আছে না, না, বিষয়টা? বিষয়টা হচ্ছে যতদূর এটা খুব বেশি শুভদীপ ভালো বলতে পারবে, যতদূর আমরা জানি ওর টোটাল ফ্যামিলি এখন অবধি বাংলাদেশে রয়েছে। প্রমাণ ও- আছে, নালে কিন্তু স্ক্রিনশট ছাড়া এইসব কিছু বলা না যাবে স্যার, না। দেখুন, আচ্ছা, খোঁচন হ্যাঁ, সম্পর্কে খোঁচন বলছি, সম্পর্কে খোঁচন বলছি। সম্পর্কে এবং ও তো মানে নিজে শুধুমাত্র কলকাতায় আছে, এবং ও নিজেকে অতিরিক্ত হিন্দুত্ববাদী দেখানোর জন্য ও মানে এখন কি বলবো, এখন স্যার আপনাদের তো মতাদর্শটা আলাদা, আমি আর যদি শুভদীপ আর আমি যদি বলি, আমরা হয়তো মানে কি বলবো মানে মানে সেটা থেকে বাঁচার জন্য হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই, যে যেটা স্যার কি বললেন কথাটা, অনেকে বাংলাদেশি বলে ইনসিকিউর, যেটা বাংলাদেশি বলে যে ইনসিকিউর ফিল করছে, সেটা থেকেও হিন্দুত্ব হওয়ার চেষ্টা করছে। আর আমাদের যদি আমরা কথা বলি, আমরা হয়তো 2020 সাল থেকে যখন দিল্লিতে আমাদের পোস্টিং ছিল, মানে তখন থেকেই আমরা সংঘ মতাদর্শ, বিচার পরিবারের মতাদর্শ এবং রাষ্ট্রবাদী হিন্দুত্ব মতাদর্শে আমরা বিশ্বাসী, এবং আমরা সেটা কিন্তু আমাদের যদি কেউ আমাদের ফেসবুক পেজ, আমার ফেসবুক বাবাই দত্ত নামে আছে, যদি আমার ফেসবুকে গিয়ে যদি কেউ ছবি যদি কেউ ভালো মতো দেখে, সব দেখে, সেটা তারা বুঝে যাবে। কিন্তু তার জন্য অর্ণব দা বা অভিষেক দার সঙ্গে কোনোদিন মারামারি লাগবে তার জন্য হ্যাঁ কোনোদিনও মারামারি লাগবে না, ঠিক আছে, সবার ব্যক্তিগত মতাদর্শ রাখার গণতন্ত্রের প্রধান লক্ষণ। আজকেও এখানে যখন দাঁড়িয়ে আছি, আমরা হয়তো, আমি শুভদীপ, আমরা হয়তো রাষ্ট্রবাদী সংগঠনের সাথে হয়তো জড়িতই আছি বলতে গেলে একরকমভাবে, সেরকম হয়তো অনেকেই জড়িত নয়, অনেকে হয়তো মতাদর্শে বিশ্বাসী, কিন্তু একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই একজন শিক্ষক, এবং আমরা পড়াশোনা করাই। তো তার হচ্ছে কি, সে নিজেকে হিন্দুত্ববাদী প্রমাণ করার জন্য ও হচ্ছে প্রত্যেকজন মানুষকে এই হারাশাস্তিটা করে যাচ্ছে স্যার। হ্যাঁ, এর বাইরে আর কিছু বলার নেই, কারণ বাকিদের এখনো অনেক কিছু বলার আছে। প্রতীক্ষাকে নিয়েও মনে হয় বেশ কিছু জিনিস বলেছে। এগুলো প্রতীক্ষা আমাদের এই ইনস্টিটিউটেরই, মানে বাবাইয়ের ওয়াইফ, তোমরা চেনো তো। ওর মানে পিতৃসূত্রে আমি বলতে পারি তো। হ্যাঁ, 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 ও সম্ভবত তৃণমূল করেন, এবং প্রতীক্ষা করে না, প্রতীক্ষার বাবার কথাই রিটায়ারমেন্ট, বলছি, হ্যাঁ, আফটার রিটায়ারমেন্ট তৃণমূলের সাথে জড়িত ছিল, হ্যাঁ, বলবেও। তো ওর উক্তি হচ্ছে, মানে ও লোকজনকে ট্যাগ করছে যে তৃণমূলের মেয়ের বর, মানে বাবাই বিজেপি নয়, ঠিক আছে, ওর কোনো অস্তিত্ব নেই, তৃণমূলের মেয়ের বর আমাকে অত্যাচার করছে। এইটা হচ্ছে খোচনের বক্তব্য। লাস্ট যেটা বলে মানে আমার শেষ করার, মানে আমি শেষ করতে চাইবো, এই জিনিসটা আমি ব্লক করে দেবো, মানে আজকের পর আমি এতদিন অবধি ব্লক করিনি, তার কারণ আমার ধারণা হয়েছিল যে তুই খোচন, তুই নিজের বক্তব্য, তোর রাগ অভিমান সেটা তোর আমার ওপর, কিন্তু যখন তুই শুভদীপের নাম টানলি, এটা কিন্তু একটা বৃহত্তর পরিবার হয়ে গেল। কারণ আমি দেখছিলাম যে সৌম্যদীপ স্যার বলে আমাদেরই অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু, সে বলছে আচ্ছা এরা এরকম, এবার এরকম অনেক জায়গায় যেতে পারে, আমরা জানতেই পারবো না, তাহলে নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। তার জন্য হ্যাঁ, আপনার সম্পর্কে কিছু আছে আমি বলবো ভিডিওর পরে। হ্যাঁ, আমাকে বলেছে যে আমি আপনার সম্পর্কে অনেক কিছু বলেছি, এবার আমাকে জিজ্ঞেস করতে হবে আপনাকে ডিরেক্ট যেগুলো বলেছি তার মধ্যে কোন কোনগুলো বলেছি। ঠিক আছে, আচ্ছা, তো না, আমি খোঁচন নিয়ে বলছি। হ্যাঁ, তো খোঁচাখুচির ব্যাপারটা ভাই বন্ধ কর, সুস্থ হ, মানে তুই হিন্দু হ, যাই হোক। আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে না, হেল্পেরও অনেক বড় ব্যাপার। ও মানে যে কোনো বিষয়ে, আমি লাস্ট একটা জিনিস বলে শেষ করবো, এটা আমার লাস্ট ওয়ার্ড, হ্যাঁ, এটা আমি লাস্ট ওয়ার্ড। আপনারা রহমানও দায়ী আমি আমার সাথে ঝামেলার জন্য, ও বেচারা কেন, দেবাশিস মাহাতোকে নিয়েও সমস্যা।
সায়ন্তনীর সাথে হয়েছে, এগুলো নাম আমার নেওয়া উচিত নয়, যে যে প্রেজেন্ট নেই। রহমানেরটা আমি নিতে পারি তবু। আমার একটা লাস্ট কথা আছে, এটা জাস্ট ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনার যদি মনে হয় যে খোচন অত্যন্ত ভালো ছেলে, খোচন অত্যন্ত ভালো ছেলে, ভালো কাজ করে, আপনি পার্সোনালি ওর সাথে দুটো কথা বলুন, একটা বা দুটো ওর মতের সাথে অমিল করুন। আপনার টিচার হবার দরকার নেই, ইউ ক্যান বি ফ্রম এনি ফ্যাকাল্টিজ, আপনি যে কোনো জায়গা থেকে হতে পারে। আপনি জাস্ট মানে জাস্ট চেক করার জন্য বলুন, না না ভাই তুই ভুল বলছিস, এরকম করা তো উচিত না। আমি আপনাকে বলছি, আপনি এমন কিছু কদর্য গালাগালি শিখতে পারবেন যেটা বাংলা গালাগালি অভিধান বলে একটা বই আছে, বাংলা গালাগালি অভিধানে খুঁজে পাওয়া যাবে না, কারণ ওগুলো দেশীয় নয়, ওগুলো বাংলাদেশীয় গালাগালি হতে পারে। আচ্ছা, আমি না খুব ওর সাথে, আমার কাছে পুরো চ্যাট আছে, আমি খুব ভালো ভাষায় কথা বলেছি, কিন্তু আমার মানে মনের মধ্যেও এরকম শব্দ এসছে যে এক্স এর নন্দন, ওয়াই এর নন্দন, কে এর দহিতা, কিন্তু বলা যায় না। মানে প্রত্যেকটা মানুষের ইনার এবং তার যে আউটার সেলফ সেটা আলাদা হয়, এবং এটা দোগলাপনা নয়, এটা কার্টেসি, এটা ম্যানারিজম। আমাদের মনের মধ্যে এমন অনেক কথা বলতে হয় যেটা সামাজিক বর্মের মাধ্যমে আমাদের ঢেকে দিতে হয়, না হলে আজকে আমিও জেলে থাকতাম, পৃথিবীর প্রত্যেকটা মানুষের একবার না একবার এফআইআর তো হয়েই যেত। যাই হোক ভাই খোচন, তুই ভালো হয়ে ওঠ, সুস্থ হয়ে ওঠ, আর করতে যাস না, তুই করলেও আমি দেখব না, কারণ সব জায়গা থেকে তোর যতগুলো অ্যাকাউন্ট থেকে করবি, আরে লিখে দে যে আমি জেহাদি অমুক সেই লোকজন মানে পাজলড হয়ে যাবে আমার সম্পর্কে এখন যদি এইসব লিখিস খোচন। হ্যাঁ, আমি ভুল করে দু একটা অন্য নাম নিয়ে ফেলেছিলাম, তারা অত্যন্ত ভালো ছেলে, মানে তাদের মতো পরিমিত শিষ্ট শান্ত ছেলে এই দুনিয়াতে নেই। ঠিক আছে, গোপাল সুবোধ বালক। ঠিক আছে, আর কে আছে? সৈকত স্যার দুটো কথা বলুক। আমার সাথেও ঝামেলা হয়েছিল। প্রথম কথা, আমি প্রথম কথা চট করে কারোর সাথে ঝামেলা একেবারেই যাই না, নিজে থেকে কাউকে মেসেজও করি না ফেসবুক বা কোনো কিছু প্ল্যাটফর্মে। তো হঠাৎ করেই আর কি কোনো কমেন্ট সেকশনে, ঠিক আছে, এবার আমারই কমেন্ট সেকশন বছর দুয়েক আগের হয়তো ঘটনা, তো এরকম আর কি কমেন্ট সেকশনে উল্টো পাল্টা যেরকম সবাই বললো খিস্তি খাস্তা, আমি সঙ্গে সঙ্গে ব্লক করে দিয়েছি, কারণ এই ধরনের মেন্টালিটির লোকের সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ রাখতে ইচ্ছা করে না। আমাদের ইনস্টিটিউটও পড়াতো, আমি তার সাথে একটাও কথা বলিনি, ঠিক আছে, যতদিন এখানে পড়াতো, কারণ আমি এদের সাথে যোগাযোগ রাখতেই চাই না, পাত্তাও দিই না। তো এবং হচ্ছে যে এখানে ইনস্টিটিউটে স্যারকেও আমার নামে বলেছিল কিছু, কারণ এবারে আমাকে যারা চেনে তারা জানে আমি কীরকম, তো আমি এগুলো পাত্তাও দিই না। তো যাই হোক, ওর তো এক্সপোজ হয়েই গেল আজকে। আমি জানতাম কোনো না কোনো দিনে এই ঘটনাটা ঘটবে, এবং এর থেকেও খারাপ কিছু হবে ওর সাথে, কারণ ও যেভাবে চলছে আর কি, তো সেসব নিয়ে আমি যাচ্ছি না। তো যাই হোক, আমি ইগনোরই করি, এবং পুরো ওর সমস্ত যতগুলো ফেক অ্যাকাউন্ট আছে, হ্যাঁ মানে আমরা চাই যাতে না হোক, ঠিক আছে, কিন্তু হ্যাঁ এবারে যাই হোক, ওর মানুষ নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে, ঠিক আছে, তো ও নিজের পথে এগিয়ে যাক, আমি ভাই আমার রাস্তাতেই আছি, বাকিটা স্যার বলবে, ঠিক আছে। একদম। তো এবারে আমি প্রতীক্ষা ম্যামকে ডাকবো, তার আগে আমি বলে দিই যে এই যে যে বিষয়গুলোকে নিয়ে আজকে আলোচনা হলো, যে বিষয়গুলোকে নিয়ে আজকে মোটামুটি এখানে আমরা একটা আলোচনা করলাম, এখানটায় কিন্তু একটা বিষয় আমি বলে রাখি, এবারে এটাই আজকে যেহেতু আমাদের এটাই শেষ ওকে নিয়ে আমরা কথা বলা, আমি কিন্তু মানে অলরেডি আমরা এখানে যারা যতজনই আছি সবাই আই উইটনেস এবং সবাই আমরা ভুক্তভোগী। তো আমি অলরেডি ইতিমধ্যে একটা কেস আমরা পিএসএ, আমি তার নাম্বারটাও এখানে আমি বলে দেব যে আমি অলরেডি আমরা রেজিস্টার করে দিয়েছি, ঠিক আছে, সেটা গোসাইগাঁও পুলিশ স্টেশনে এই কেসটা রেজিস্টার্ড হয়েছে, এবং গোসাইগাঁও যে কোর্ট রয়েছে কোকরাঝাড় ডিস্ট্রিক্ট কোর্টে, সেই কেসটা কিন্তু অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে, তার জিডি নাম্বারও আমরা পেয়ে গেছি, এবং আসামে, এবং ডেফিনেটলি যেহেতু আমার যেহেতু একদম হোম টাউন, সেখানে আমাকে যেহেতু বহিরাগত থেকে শুরু করে অনেক কিছুই গালাগাল করেছে, এবং তৃণমূলী ল্যাঙ্গুয়েজ, একদম তৃণমূলী ল্যাঙ্গুয়েজে গালাগালি, ও নিজেকে হিন্দুত্ববাদীর কথা বলে, বাট ও যেগুলো কথা বলে সে ভাষাগুলো কিন্তু সত্যি কথা বলতে মানে কি বলবো, মানে আমি এখানে মানে অন্য মানে যে আজকে যে দল সরকারে আছে, ঠিক আছে, আমি সেই দলের একান্তই মানে অনুরাগী, এবং আমি সেই দল করেই আমি এসছি, ঠিক আছে, আমি সংঘ বা বিচার পরিবার
পরিবারের মতাদর্শী বিশ্বাসী। তো আমি কোনোদিনও এই ধরনের ভাষা বা এই ধরনের যে শিক্ষা আমাকে কোনোদিনও আমার দল বা আমার সেই সংঘ পরিবার কিন্তু কোনোদিনও আমাকে দেয়নি। কিন্তু এই ছেলেটা যে ভাবে, যে ভাষা, যে জ্ঞান, যে একসময় আমাদেরই ছাত্র ছিল এবং সে যেভাবে অপমানসূচক কথা, যে ধরনের মান সম্মানহীন কথা আমাকে নিয়ে, আমার মিসেসকে নিয়ে, আমার শ্বশুরমশাইকে নিয়ে, সত্যি কথা বলতে আর মানে সেটা মানে সহ্য সীমার বাইরে চলে গিয়েছিল, যার জন্যই কিন্তু আমরা কেস করতে আমি বাধ্য হয়েছি। এখানটায় আমি প্রতীক্ষা ম্যামকেও একটু ডেকে নেব যে ম্যাম একটু যেন চলে আসে। আমি বলে দিচ্ছি কেস নাম্বার হচ্ছে GSSNPSGDE নাম্বার 13। ডেট আমি যে কেসটা করেছিলাম সেটা হচ্ছে 04/05/2026। এটা হচ্ছে কেস নাম্বার। তো এই কেসের আমি বেসিক্যালি যে কেসটা করেছি আমি বলে দিলাম, কারণ তাকেও রেডি থাকতে হবে, কারণ তাকে তো যেতে হবে কোর্টে। আর আমরা এখানে যারা যতজনই আছি আমরা সবাই কিন্তু উইটনেস দেব, এবং সবাই এখানে আমরা একটা কথাতে কিন্তু ঐক্যবদ্ধ যে শোভন যদি আমি তো ডাইরেক্ট নাম ধরেই বলছি, যদি তুমি ভিডিওটা দেখছো তুমি রেডি থাকো, কারণ এই যে একটা বৃহত্তর যে শিক্ষক সমাজ, এরা কিন্তু সবাই তোমার এগেনস্টে কিন্তু উইটনেস দেবে, ঠিক আছে? কারণ আমরা সবাই ভুক্তভোগী তোমাকে নিয়ে। কারণ তুমি আজকে 2 থেকে 3 বছর ধরে যেভাবে তুমি মানসিকভাবে আমাদেরকে অত্যাচার করেছো, মানে সত্যি কথা বলতে মানে আমরা আর সহ্য করার মধ্যে নেই। এবং আমি বর্তমানের যে সরকার আমাদের এসছে, আমি প্রত্যেকজন, অনেকেই হয়তো ভুলবশত, কারণ ও যেহেতু সবাইকে ট্যাগ করছে, ভুলবশত হয়তো অনেকে ভেবে নিতে পারে যে ওর উপরে হয়তো অত্যাচার হচ্ছে বা কিছু হচ্ছে। সত্যি কথা বলতে ও হচ্ছে প্রত্যেকজনকে অত্যাচার করছে, যেটা ও সিম্পাথি জ্ঞান এবং মানে সত্যি কথা বলতে ও মানে একটা জাস্ট খালি মানে কারো উপর দিয়ে বন্দুক ফাটিয়ে নিজেকে সেভ করা। কারণ এতদিন ধরে তো ও মানে তৃণমূলী কালচারে ও নিজেকে মানে রেখে এসছে, যার প্রভাব আজকে যার ভুক্তভোগী আমরা এই প্রত্যেক শিক্ষক সমাজ। আমি প্রতীক্ষা ম্যামকে ডাকবো, প্রতীক্ষা ম্যাম বলে শেষ করবে সবটা, যে আপনি কতটা ভুক্তভোগী একজন মহিলা হিসাবে, যদি আপনি এটা বলেন। প্রথম কথা, খোচনকে অনেক ধন্যবাদ। মানে আমি ধন্যবাদ দেব এই কারণে, ভাইরে তুই একটা বড় কাজ করেছিস, যার জন্য আমরা আজকে সবাই এক জায়গায় হয়েছি। পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের অনেক অনেক জায়গায় ব্যথা। যখনই আমরা একে অপরকে, এখানে যতজন টিচার আছেন সবাইকে জিজ্ঞেস করলাম তোমার কোন কোন জায়গায় ব্যথা, তো সবাই খোচনের কথা দিয়েই বলল যে আমাদেরও এই একই জায়গায় ব্যথা। তো তুমি এতজনকে ব্যথা দিয়েছো, সেই আনন্দে আমরা আজকে সবাই জমায়েত হয়েছি। তো কেন বলছি আমি আজকে এই কথাটা আমার এই আজকে এই লাইভের মাধ্যমে, সেটা হচ্ছে আমার মনে হয় প্রত্যেককে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে তার তো একটা দুঃখ আলাদা, সেটা অবশ্যই অত্যন্ত খারাপ এবং কদর্য ভাষায়। এবং আমার মনে হয় আমাকে নিয়ে এবং আমার পরিবারকে নিয়ে যেটা করা হয়েছে সেটা অত্যন্ত নোংরা এবং নক্কারজনক। আমার বাবা একটি দলের থেকে পঞ্চায়েত প্রধান, এবং তার আগে উনি সেন্ট্রাল গভর্নমেন্টের LICI ডেভেলপমেন্ট অফিসার ছিলেন। রিটায়ারমেন্টের পরে এসে উনি তৃণমূল দল থেকে, যে দল এখন বর্তমানে সরকারে নেই, সেই দল থেকে উনি এখন পঞ্চায়েত প্রধান সিলিন্দা গ্রাম পঞ্চায়েত এই এলাকাতে। উনি মানে খোঁচন যেটা করছে সব জায়গাতে, ও একটা মানে ওর যে কতগুলো প্রোফাইল আমার জানা নেই। আমার মনে হয় ফেসবুকও বোধহয় অতিষ্ঠ হয়ে যাবে ওর প্রোফাইল ক্রিয়েট করতে করতে আর লোককে শো করতে করতে। তো এতগুলো প্রোফাইল থেকে ও প্রত্যেকটা প্রোফাইলে এটা বলেই ও পোস্ট করে যাচ্ছে, এবং আমার বাবার নামটা আজকে এখানে নিতেই হচ্ছে, কারণ এটা জনসমাজ মানে প্রকাশ্যে অলরেডি বলা হয়ে গেছে। যেহেতু নোংরা করেই ফেলেছে, তো আমি বলেই দিই, সেটা হচ্ছে পতিত পাবন সরকার, তার বড় মেয়ে এবং তার জামাই তৃণমূলের সন্ত্রাস, এবং কি করছে না, তাকে নাকি প্রাণনাশের হুমকি দিচ্ছে এটা বলে সে RSSের নেতা, কোনো অ্যাডভোকেট এবং আমাদের শিক্ষক সমাজের অনেককে ট্যাগ করে লিখছে, এবং এটা সমাজে একটা ভুল বার্তা পৌঁছাচ্ছে। এবং অনেক টিচারই সেখানে এসে কমেন্ট করছে, ও আচ্ছা তাহলে এদের প্রতিষ্ঠানের এই ব্যাপার। বেশ কিছু মন্তব্য সে আলপটকা করেছে। আমরা আমাদের জীবনে অভিজ্ঞতা জমাই, আর খোঁচন জমায় হচ্ছে স্ক্রিনশট আর প্রমাণ জমায়। ওর জীবনের একটা অন্যতম কাজ ভাত খাওয়া, এবং বেঁচে থাকার জন্য খায়, এবং মানুষের পেছনে কাঠি করার জন্য, আছলা বাঁশ দেওয়ার জন্য ও স্ক্রিনশট জমায়, প্রমাণ জমায়, অডিও রেকর্ড জমায়, এবং জমিয়ে ভাবে কি ও পৃথিবীর মানে কি বলবো জমাদার, মানে সর্বসেরা জমাদার। কিন্তু সেই কিছু কিছু জমা যে আমরাও রাখি সেটাও ভুলে যায়।
তো আমার স্বামীর সম্পর্কে কেউ যদি কোনো কদর্য কথা বলে থাকে বা আমার বাবার সম্পর্কে কেউ যদি কোনো কদর্য কথা বলে থাকে, আমি জানি না একটা মেয়ে হিসেবে বা একটা ছেলে হিসেবে তার টেম্পারামেন্ট কতটা ঠিক থাকে। আমি হয়তো তাকে মেসেজ করেছিলাম যে ঠিক আছে, তোর বাবা মাকে আমি এবার দেখব। আমার বলার এটাই মানে ছিল যে তোমার বাবা মাকে আমি ডেকে এনে জিজ্ঞেস করব যে আপনি কি খোঁচন তৈরি করেছেন যে যার জীবনের মতাদর্শ অন্যকে বাঁশ দেওয়া, আছলা বাঁশ কথার মাধ্যমে। এবং সে যা কথা বলে, কলতলার মাসিরাও বোধহয় কলসি ভরতে গিয়ে বা বালতি ভরতে গিয়ে বোধহয় একটু কম টোনেই কথাবার্তা বলে এবং নানা রকম কদর্য ভাষায় সে তো বলেই যায়। এবং সে বলেছে তাকে নাকি প্রাণনাশের হুমকি দিয়েছে আমার স্বামী এবং বাবাই দত্ত, এবং সে তৃণমূলীয় সন্ত্রাস, এবং সব জায়গায় সে এটা লিখছে যে পকেটমার, চালচোর। এখন সে তার জামাই, বড় মেয়ে এবং তার জামাই সব জায়গাতে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাকে বিভিন্ন নেতারা এখন সাপোর্ট করছেন। আবার গতকাল দেখলাম অসীম সরকার মহাশয়, তাকে তো আমি খুব ব্যক্তিগতভাবেই ভালো করে চিনি, এবং আরও বেশ কিছু নেতা, তাদের নামগুলো আমি বলছি না, তাদেরকে ট্যাগ করে করে লিখছেন। আজকাল তো মনে হয় শুভেন্দু অধিকারীকেও উনি ট্যাগ করে লিখেছেন। তো সুতরাং সবাইকে ট্যাগ করে লিখছেন। উনি বিজেপির বড় নেতা, মানে খোঁচন নিজেকে মনে করে সে বিজেপির বড় কর্মী এবং আরএসএসের কর্মী। এবং আমি সব থেকে অবাক হয়ে গেছি, বেচারা হিন্দু উদ্বাস্তু, যার বাবা মা বাংলাদেশে থাকে এবং সে বারাসাতে নিজে থাকে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ভাই, তুমি এগুলো করে কি পাও? আর সব থেকে বড় কথা, ও জানতে পেরেছে যে আমার বাবা কোন অঞ্চলের প্রধান, সেটা আমারই অফিসের সন্দীপন স্যারের কাছ থেকে ফোন করে যে ভাই একটু বলতো, যে মানে খোঁচা মারার জন্য খোঁচন ফলেছে যে প্রতীক্ষাদির বাবা, কারণ ও আমার ইনস্টিটিউশনেই নাচ গান করতো। তো সুতরাং আমরা আনন্দ যখন করতাম, ও তখন নাচ গানও করেছে, তার ভিডিও আমি সযত্নে রেখে দিয়েছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে হয়তো এই মাথা গরম হয়ে গেল তখন আমি এই যে কথাটা বলেছি। এবং আমি একদিন ওকে রেগে একটা কথা বলেছিলাম যে তুমি যদি এক বাপের বেটা হয়ে থাকো, এই যে গন্ডগোলটা করছো, তুমি আমার অফিসে এসে সামনে বসে গন্ডগোলটা করে ফেলো, তারপর আমি তোমার সাথে কথা বলবো। কিন্তু আমার মনে হয় ভাই, আমি সত্যি ক্ষমা চাইছি, আমার মনে হয় এই এক বাপের বেটা কথাটা বলা উচিত হয়নি, আরও খারাপ কিছু বলা উচিত ছিল। কারণ বললে হয়তো তোর মাথা গরম হতো আর তুই তখনই আসতি ঝামেলাটা করতে, কিন্তু তুমি তো ভাই এলে না। তো সব মিলিয়ে এই যে একটা বার্তা ও চারদিকে কন্টিনিউয়াসলি বিভিন্ন পোস্ট থেকে করছে, এবং ওর ইউটিউবও প্রচুর অ্যাকাউন্ট, ঠিক আছে, ওর চ্যানেলে যদি কোনো বট অ্যাটাক হয়, কেউ ফালতু কমেন্ট করে, ও সেগুলো ভেবে নেয় আমরা প্রত্যেক টিচাররা করছি, মানে মনে হয় আমাদের কাছে অফুরন্ত সময় ওর পেছনে কাঠি করার। বিশ্বাস করুন ভাই, আমি আমার ইনস্টিটিউশন, এখানে যতজন স্বনামধন্য টিচাররা আছেন প্রত্যেকেই যথেষ্ট স্বনামধন্য ইনস্টিটিউশন চালান। আমাদের কাছে না অতটা সময় নেই যে এই যে খোঁচন শোভন দত্তের পেছনে লেগে থাকার। আমাদের প্রচুর কাজের সময় আছে, এর পেছনে লেগে থেকে ফালতু সময় নষ্ট করার মতো ফালতু জিনিস নেই। তো আমি বলবো এই ছেলেটি বা এই যে টিচার নিজেকে কর্মী হিসেবে দাবি করে, বিজেপি কর্মী হিসেবে, এবং তার যে অ্যাসোসিয়েটস, তার কমেন্টগুলোতে গিয়েও দেখবেন 2-3 জন লাভ রিয়াক্ট দিয়েছে। সেই লাভ রিয়াক্ট দেওয়া লোকগুলোও এর অ্যাসোসিয়েটস। তারা না কাইন্ডলি এই ছেলেটার বায়োডাটা এবং এই ছেলেটির সম্পর্কে, এই যে আজকে যে শিক্ষক মহল সবাই যে বললো তাদের ব্যথা যন্ত্রণার কথা, এই কথাবার্তাগুলো শুনে ছেলেটির সাপোর্টে দুটো কথা বলবেন। কারণ একজন অ্যাডভোকেট ভদ্রমহিলা ম্যাডাম তার পোস্টটা শেয়ার করেছেন, একজন আরএসএস এর দাদা সেই পোস্টটা শেয়ার করেছেন। পরে যখন সেই আরএসএস এর দাদার কাছে আমরা গিয়ে ঘটনাটা বললাম, সে বললেন ভাই আমি তো জানতাম না এই ঘটনা, আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট স্টেপ কি করতে হয় আমি নিচ্ছি। তো সুতরাং এই ছেলেটি সম্পর্কে বা এই শিক্ষকটি সম্পর্কে দুটো কথা বলতে গেলে বা জানতে গেলে একবার খোঁজ করে নেবেন যে এই ছেলেটির ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি। তো প্রথম কথা, আমার বাবা কতটা সৎ, পতিত পাবন সরকার পঞ্চায়েত প্রধান হিসেবে কতটা সৎ, সেটা চাকদা, বনগা, বেলে, সিলিন্দা এই অঞ্চলে যারা যারা থাকেন তারা প্রত্যেকে জানেন। এবং আমি মনে করি এইভাবে ব্যক্তিগতভাবে কদর্য আক্রমণ করার অধিকার কারোর থাকতে পারে না। মুখ আছে বলেই যে তুমি সব কথা বলবে, এটা মানায় না। সমস্ত বিষয় সবার পক্ষে হজম করে নেওয়া সম্ভব নয়। আমার স্বামীর সঙ্গে তারই অফিস কলিগের একবার একটা গন্ডগোল হয়েছিল, আমি তার নাম নিচ্ছি না। তো আমি একটু গালাগাল করে ফেলেছিলাম। আসলে স্বাভাবিক, মেয়েরা নিজেদের স্বামী, বাবা, মা এদেরকে নিয়ে সেন্টিমেন্টাল হয়, সেক্ষেত্রে ছেলেরাও হয়। আমি তাকে বলেছিলাম যে বরাহ নন্দন। এবার এটার বাংলা আপনি করে নিন একদম সুন্দর ল্যাঙ্গুয়েজে। সেইটাকে ও স্ক্রিনশটের মতো করে জমা রেখেছে এবং প্রতিনিয়ত আমাকে হুমকি দিয়ে যাচ্ছে আমি ওই অডিও ভাইরাল করে দেবো। আমার কথা তুই দে, তাতে লোকে জানুক, এইটা বলে জানুক যে তুমি কতটা নোংরা কোয়ালিটির ছেলে হলে
এই কথাটা আমি বলতে পারি। আর সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এটা, যে আজকে আমার স্বামী, আমার ইনস্টিটিউশন সব থেকে বড় কথা যেটা বলেছে, যেটা এটা সত্যি অপমানজনক, যে আমি একটা মেয়ে হয়ে আমাকে এটা শুনতে হলো আমার বাবার সম্পর্কে, যে তার চুরির টাকায় নাকি ইনস্টিটিউশন খোলা। এগুলো কোনো সুস্থ মস্তিষ্কের ছেলের যদি মানে, ভাই তুই, আমরা চাঁদা তুলে তোর চিকিৎসা করাবো, আমরা চাঁদা তুলে খোঁচনের চিকিৎসা করাবো, ভাই মাথার চিকিৎসাটা করাও ভাই, এগুলো করো না। এগুলো করে তুমি নিজের বিপদ নিজেই ডেকে আনছো। আমি গোটা শিক্ষক সমাজ এবং ছাত্র সমাজকে বলবো, একটু ভাবো তোমরা কার কাছে পড়ছো, কার কাছে পড়তে যাচ্ছ। আর সব থেকে বড় ব্যাপার, ওর এত বড় টিচার ও, যে আমাদের পশ্চিমবঙ্গের বোধহয় যতজন চাকরি পায় তার সমস্ত স্টুডেন্টই বোধহয় ওর কাছে পড়াশোনা করে, কারণ ও প্রত্যেককে বলবে না, হ্যাঁ আপনার কাছে তো স্টুডেন্টই নেই। কেন ভাই, তুমি কি সবার ঠেকা নিয়ে রেখেছো? সবাইকে অপমান করার ঠেকা, বাড়ির লোককে বলার ঠেকা, হ্যাঁ মানে ইনস্টিটিউশন বদনাম করার ঠেকা, সবাইকে মানে এটা তুমি করে রেখেছো, এটা তো হতে পারে না। তো যে ভুল মেসেজ বা ভুল বার্তাটা যেটা যাচ্ছে, আমার মনে হয় সেটা যাওয়াটা বন্ধ করা উচিত। আমাদের এই শিক্ষক সমাজের মধ্যে যে কলুষতা তৈরি হয়েছে, একে অপরের গায়ে কাদা ছোড়াছুড়ি, এটা বন্ধ করা উচিত। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজেরও দুবার ভাবা উচিত, কারণ আমরা শুধুমাত্র আর এই মুখে বলেই আমরা এই জিনিসটাকে আর বন্ধ করে রাখতে চাইছি না। আমরা যে প্রসিডিওরে গেছি সেটা আমি বলেই দিয়েছি। আজকে হয়তো এটা না বললে হচ্ছিল না, কারণ এতদিনের বলা কথাগুলো জমেছিল, তো প্রত্যেককেই দেখলাম যে বলতে ওনারা এগিয়ে এলেন, তো সেই জন্যই আমি কথাগুলো বললাম। আশা করি এর সুরাহা আমরা পাবো। একদম। এবং আমি সর্বশেষে এটাই বলবো যে মানসিকভাবে কোনো দুর্বল মানুষ এই ধরনের কাজ করতে পারে না। এটা হচ্ছে যে সচেতন শেয়ানা, তারা যদি যদি থাকে সেরকম চরিত্রের মানুষই কিন্তু এই কাজগুলো করে। তো ও নিজের সদ্জ্ঞানে এই কাজগুলোই করেছে। এবং আমি আজকে তো আমরা ওর বিষয়ে বলছি, আমরা ওকে বিগত 2 থেকে 3 বছর টলারেট করেছি, ওকে আমরা বুঝিয়েছি, ভাই ছোট ভাইয়ের মতো করে বুঝেছে, সব কিছুই করেছে, কিন্তু ও আমাদেরকে বারংবার মানসিকভাবে অত্যাচার দিয়ে গেছে, করে গেছে, এবং সেটা সর্বজ্ঞানে এবং সব জানতেও এটা করে গেছে। তো এটার জন্য যে লিগ্যাল স্টেপ সেটা আমরা এবারে নিচ্ছি, এবং তার জন্য তুমি প্রস্তুত থাকো। এবং আমি বাকি সবাইকে বলবো যে যার যার অভিজ্ঞতার, যদি কারো অভিজ্ঞতা করার ইচ্ছে থাকে তাহলে নিশ্চয়ই ওর সাথে একবার কথা বললে, বেশি দিন লাগবে না, 1 থেকে 2 দিন ওর সাথে কথা বললেই আপনার জীবনে একটা অনেক মানে সুন্দর একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে ও কী ধরনের, কী মাইন্ডের, এবং কিভাবে ও জ্বালাতন করতে পারে। ঠিক আছে? তো আমি আর বেশি কিছু বলবো না, যথেষ্ট আমরা আজকে যতটুকু বলার সেটুকু বললাম। আমরা আজকে কিন্তু একটা কথা বললাম, হ্যাঁ, এবং আমি আজকে বললাম যে আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষক সমাজের থেকে কিন্তু আমরা ওকে মানে খোচন দত্ত, মানে আমি নাম তো নামই বলে দিচ্ছি, শোভন দত্তকে আমরা বয়কট করলাম, এবং বাকিটা তুমি লিগ্যাল স্টেপে আমরা দেখে নেব। ধন্যবাদ। সবাই যত পারবে ভিডিওটাকে শেয়ার করবে, এইটুকুই কথা বলার।